প্রিয় দর্শক, সিলেট 21 এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি আমি অমর, এবং আজকে আমরা আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার ঘোষণা করেছেন। আগামী বছরের শুরুতেই এই নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ইতিমধ্যে তাদের নির্বাচনী কার্যক্রমের জন্য বিভিন্ন জনগণের সাথে আসলে তারা ছুটছেন, এবং মনোনয়ন প্রত্যাশী যারা তারাও কিন্তু দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি সিলেট 21 এর বিশেষ অনুষ্ঠান, নির্বাচনী সম্ভাবনা নিয়ে প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান। আর প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠানে আজকে এই পর্বে আমরা সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আইনজীবী অ্যাডভোকেট ইমরান আহমদ ভাইয়ের সাথে আছি, যিনি সিলেট 6 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের সময় যতই কাছে আসে ততই নানা প্রশ্ন উঠে আসে। প্রার্থীরা কিভাবে জনগণের সেবা করবেন, তাদের পরিকল্পনা কি, তাদের নির্বাচনী কৌশল কি হবে, আজকের এই আলোচনায় আমরা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা দেখছেন এই অনুষ্ঠানটি, দর্শক মন্ডলী যারা আছেন, বিশেষ করে আমার প্রিয় এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা সরাসরি আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু মুখোমুখি অনুষ্ঠান, প্রার্থীদেরকে নিয়ে আমরা সরাসরি আপনাকে জনগণের যে প্রশ্ন সরাসরি তো বলা যায় না, সেগুলো আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আসে, সেই প্রশ্নগুলা আমরা করব এবং সেখান থেকে খুঁজে বার করব আসলে এই নির্বাচনকে নিয়ে আপনারা জনগণকে নিয়ে কি কার্যক্রম এগিয়ে যাচ্ছেন সেটা নিয়ে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় কার্যক্রম। আপনি সিলেট 6 আসনের মনোনয়ন প্রত্যাশী, স্থানীয় জনগণকে নিয়ে আপনার ভীষণ কি? এই এলাকাটা বিয়ানীবাজার গোলাপগঞ্জ, এই এলাকাটা আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, আমি লেখাপড়া করেছি। আমার বাড়ি যদিও গোলাপগঞ্জে, আমার নানার বাড়ি বিয়ানীবাজারে। সমানতালে এই দুইটা এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক। আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম 2002 সাল থেকে, তখন থেকেই আমি এই এলাকায় কাজ করে যাচ্ছি ভবিষ্যৎ ভিশন নিয়ে। এই এলাকায় আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমি 2 বার নিয়ে এসেছি। উনি আমাকে জনগণের কাছে আমাকে তুলে ধরেছেন। আমি এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের সময়, আমাদের বিএনপির সময় আমি কাজ করেছি। আমি উদাহরণস্বরূপ চন্দ্রপুর সেতু সহ আর অনেক রাস্তাঘাট উন্নয়নে আমি আমাদের প্রিয় নেতা অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে দিয়ে আমরা কাজ করিয়েছি। আমি প্রতিটা ওয়ার্ডে গিয়েছি, প্রতিটা গ্রামে গিয়েছি বিগত 22 বছর থেকে। আমার দৃঢ় বিশ্বাস এই এলাকাটাকে নিয়ে আমার যে প্রেরণাটা গড়ে উঠেছে, এটার বাস্তবায়ন আমি করতে চেষ্টা করবো এবং চাই আমি সেটা। আমার ভীষণ যেটুকু আমি বলবো আপনাকে, যখন আমি বলবেন, কিন্তু আমার অনেক ভীষণ আছে। এই এলাকাটা একটা ঐতিহ্যবাহী একটা এলাকা। গোলাপগঞ্জ শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়া একটা অগ্রসর একটা এলাকা, বিয়ানীবাজার অগ্রসর একটা এলাকা, আন্তর্জাতিক ভাবে অত্যন্ত খ্যাতিসম্পন্ন এই দুইটা উপজেলা সারা বাংলা বিশ্বের কাছে। সুতরাং এটা যে মান মর্যাদা, আমাদের যে অতীত ঐতিহ্য, আমি মনে করি সেটাকে ধারণ করে আরো এগিয়ে নিয়ে যাবার সময় সামনে দিয়ে এসেছে। কারণ বিগত দিনগুলিতে আমরা আমাদের সেই ঐতিহ্যকে রক্ষা করতে পারি নাই। এখন আপনি সিলেটের মধ্যে সবচেয়ে আনডেভেলপমেন্ট এলাকা যদি বলতে চান, তাহলে এই এলাকাটাই ধরে নেবে, মানুষ ধরে নেয়। কিন্তু আসলে আমরা সেটা ছিলাম না। এবং আমি চাই সেটার ঐতিহ্যটা আবার ফিরিয়ে দিয়ে আসতে। এটাই। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে সংগঠনকে আপনি কতটা ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়লাভের আশাবাদী আছেন? আমাদের সংগঠন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে জেলা পর্যন্ত আমাদের সংগঠন অত্যন্ত সুসংগঠিত। আমাদের প্রতিটা ওয়ার্ড কমিটি আছে, আমাদের 51 সদস্য বিশিষ্ট প্রতিটা উপজেলা কমিটি আছে, আপনার 71 সদস্য বিশিষ্ট প্রতিটা ইউনিয়ন কমিটি আছে, 71 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গুলো 100, আমাদের জেলা কমিটিতে 151 আছে। সুতরাং আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি সিলেট অঞ্চলে বিএনপি। আমি ব্যক্তিগতভাবে বিগত জুলাই আগস্ট 4 তারিখ আমি গুলিবিদ্ধ হয়েছি। তারপর আমি মাঠ ছেড়ে যাইনি। আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন, লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে। কত গোলাপগঞ্জে 7 জন ভাই শহীদ হয়েছে, বিয়ানীবাজারে আমাদের আরো 3 জন ভাই শহীদ হয়েছে। সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। শুধু এখন না, যখন স্বৈরশাসক ফ্যাসিস্টরা যখন ছিল তখনও আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদেরকে সেই নির্বাচনের ভোটাধিকারের প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। আমার দৃঢ় বিশ্বাস এইবার আমাদের যে প্রিপারেশন আছে, আমরা ইনশাল্লাহ আমরা জনগণের ভালোবাসা দিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা দেশের মানুষের খেদমত করার সুযোগ পাবো। আমি দৃঢ়ভাবে আশাবাদী।
আগামীতে জাতীয় যে নির্বাচনের বিএনপির যে কৌশল নিয়ে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা। আমাদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের ক্যান্ডিডেটরা কাজ করে যাচ্ছে, দলের আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি সবারই সিবি নিয়েছেন, ওনার কার্যক্রমগুলো পর্যালোচনা করছেন, বিগত আন্দোলন সংগ্রামে এইসব ক্যান্ডিডেটের অবস্থান কি সেটা উনি পর্যালোচনা করবেন, করে আগামী দিনে জনগণের সাথে কার সম্পর্ক বেশি, কাকে জনগণ বেশি ভালোবাসে, কার প্রতি জনগণ বিরক্ত আছে, এগুলা নির্ধারণ করে উনি সিদ্ধান্ত নেবেন। সুতরাং দলীয়ভাবে আমরা আমাদের একটা যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা কথা বলবো একটু, যেহেতু এটি হচ্ছে আপনার নির্বাচনী এলাকা সিলেট 6 আসন, এই সিলেট 6 আসনের উন্নয়ন এবং স্থানীয় যে সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। সিলেট 6 আসনের জনগণের প্রধান সমস্যাগুলো বলে কি মনে করেন আপনি? সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সমস্যা, যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ অবস্থা। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এখানে লাস্ট বেশ কয়েক বছর যাবৎ হয় নাই বললেই চলে। এটা নিয়ে মানুষ অত্যন্ত অসন্তুষ্ট, অত্যন্ত বিরক্ত। সেটা আমি দেখেছি যে বিভিন্ন এলাকায় রাস্তা ছিল কিন্তু এটা মেরামত হচ্ছে না, নতুন রাস্তা করার প্রয়োজন, ব্রিজ নাই, কালভার্ট নাই, সে ছাত্ররা স্কুলে যাওয়ার ব্যবস্থা নাই, এটা হলো মেজর সমস্যা আমি দেখেছি এইটা। তারপরে আরেকটা সমস্যা যেটা দেখেছি আমি, নদী ভাঙ্গনের একটা সমস্যা, যেখানে নদী ভাঙ্গনে এলাকার গ্রাম তলিয়ে যাচ্ছে, মাদ্রাসা তলিয়ে যাচ্ছে, মসজিদ তলিয়ে যাচ্ছে, স্কুল তলিয়ে যাচ্ছে। এটা একটা অনেক বড় একটা সমস্যা। নদী পাড়ের মানুষ যারা তারা এই সমস্যাগুলো বেশি প্রকট আকার ধারণ করে। 3 নম্বর যেটা আমি দেখেছি, শিক্ষার একটা বড় সমস্যা আছে এখানে, লাক অফ এডুকেশন অফ ইন্টারেস্টেড। আমি মানে এই যে এখানে যারা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ছাত্রছাত্রীরা কিন্তু জোরে পড়ে যাচ্ছে, আগাচ্ছে না। আমরা চাই এগিয়ে যেতে। এটার জন্য আমার একটা পরিকল্পনা আছে, ভবিষ্যতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই সুযোগ দেয়, আমরা এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ মিলে যেখানে যাতে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা হলে আমাদের এই এলাকাটাও ডেভেলপ হবে, শিক্ষার্থীদের মান বাড়বে। পাশাপাশি এখানে বিয়ানীবাজার কলেজ, সরকারি কলেজ গুলা, ঢাকা ডিগ্রি কলেজ আছে, এগুলোকে যদি আমরা বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে পারি তাহলে শিক্ষার মানটুকু আর একটু বৃদ্ধি পাবে। তাছাড়া প্রাথমিক শিক্ষা যে অবস্থানে আছে, মাধ্যমিক শিক্ষার স্তরগুলা আরো একটু কোয়ালিটিবান, পাশাপাশি শিক্ষকদের অভাব, এটা আমি দেখেছি। আরেকটা সমস্যা 4 নম্বর যেটা দেখেছি, স্বাস্থ্যের প্রবলেম। মানুষ প্রপারলি স্বাস্থ্য সেবাটুকু পাচ্ছে না। যেমন একটা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তারদের অভাব, আর তাও বেসিক্যালি অত্যন্ত সীমাবদ্ধ জিনিস। অনেক ইউনিয়ন থেকে মানুষ উপজেলা সদরে আসতে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। সিলেট 21 একটি ইতিমধ্যে প্রতিবেদন করেছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে, যে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সটা সিলেট উসমানী মেডিকেলের মতো বিবেচিত হয়, কারণ এখানে বড়লেখা উপজেলা, জকিগঞ্জ উপজেলা, 2 উপজেলার লোকজন বিয়ানীবাজারে আছে, সদরে না গিয়ে তারা সদরের মতো মনে করে। কিন্তু এই যে হাসপাতাল যেটি আছে সেখানে দুঃখ বিষয় হলো এটা বাস্তব, একজন ডাক্তার আছেন। দেখেন, একজন ডাক্তার দ্বারা সম্ভব। তাছাড়া এখানে আরো সমস্যা আছে যে আমাদের মহিলাদের, আমাদের বোনদের, অনেক মহিলারা রাত্রে একজন প্রেগনেন্ট মহিলা যদি অসুস্থ হয়, কারণ সন্তান প্রসব করবে, সে কোথায় যাবে? তার যাওয়ার ব্যবস্থা নেই। সিলেট যেতে যেতে তো সে হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আমাদের হাত দিতে হবে। মহিলা নার্সিং যেটা আছে এদেরকে বাড়াতে হবে, নার্সদের, ডাক্তারদের বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। অনেক কিছু বাকি আছে, এগুলো করা অত্যন্ত এসেনশিয়াল আমি মনে করি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সুযোগ পালে আমি সেটা করবো ইনশাআল্লাহ। এই যে 2টি আসন, বিশাল এলাকা এবং বিশাল বিশাল অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোর মধ্যে আপনি নির্বাচিত হলে কোন সমস্যাটারে অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন? একটি সমস্যার কথা বলেন। সব সমস্যাগুলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন যোগাযোগ ব্যবস্থাটা, এটা আবার একদিনে আপনি সমাধান করারও না, এটা একটা সময়ের ব্যাপার। প্রজেক্ট রেডি করতে হবে, পাস করতে হবে। সবচেয়ে বেশি মানুষের জীবন দিয়ে যে সমস্যা, এটাই আমাদের সমাধানের প্রথম পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি বেসিক্যালি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রথমে এই নজর দেওয়া উচিত, কারণ এখানে মানুষের জীবন মৃত্যু জড়িত। সুতরাং এখানে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারদের বাড়াতো, নার্সদের বাড়াতো, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটা প্রায় কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে এগুলাকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলাকে সুসজ্জিত করে ডাক্তার দিয়ে চিকিৎসা ব্যবস্থাটা আপ করা। অনেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, 3 তলা ভবন আছে, 4 তলা ভবন আছে, এগুলো ডাক্তার নেই এবং তালাবদ্ধ থাকে। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। ধন্যবাদ। এই ব্যাপারটুকু ইতিমধ্যে আমি সিভিল সার্জন সাহেবের সাথে কথা বলেছি। আমি গত 2 সপ্তাহ আগে আমি চেম্বারে গিয়েছিলাম এই স্বাস্থ্য ব্যবস্থাগুলা নিয়ে কথা বলতে। আমি 2টা উপজেলার
উনি বলেছেন ভাই আমি তো অসহায়, আমার তো ডাক্তার নেই, আমি কি করবো, আপনি একটু চেষ্টা করেন, একটা মন্ত্রণালয় তদবির করেন আমাদের কিছু ডাক্তার দেওয়ার জন্য। আমি বললাম আপনারা না পারলে আমরা পারবো কিভাবে। তারপর আমি ঢাকা তাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমি কিছু কথা বলেছি, ওনারা বলছেন যে শর্টেজ অফ ডাক্তার আছে, অনেকে আসতে চায় না গ্রামে, একটা সমস্যা আছে। এগুলো মিলে তারপরও আমি চেষ্টা করছি যাতে ডাক্তারদের সংখ্যা বৃদ্ধি করা যায়, কিন্তু চেষ্টা করতে হলে তো অথরিটির ব্যাপার আছে। আমি তো ওই অথরিটি না যে আমি যে বলবো আর কথা শুনে ফেলবো। আমরা আমাদের পার্থক্য করা, আপনি যেমন মিডিয়াতে বলছেন, আমি মিডিয়ার মাধ্যমে এটা দাবিটা তুলে ধরতে চাই এবং আমি বিভিন্ন বক্তব্য বিবৃতিতেই বলি অত্যন্ত সুন্দর একটা বিল্ডিং আমাদের বাদেবাসা এরিয়ায়, কিন্তু এই বিল্ডিংটা উদ্বোধন হচ্ছে না। যদি এত সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হয়েছে, উদ্বোধন হচ্ছে না, ডাক্তার তো নাই। তো আমি তখন বললাম আমার ওনাকে গিয়ে দে ভাই এই অবস্থা, বলে ভাই কি করবো, আমার কাছে তো ডাক্তার নেই, নার্স নেই, আমি কি করব। তখন আমি বলেছি যে না ঠিক আছে, আপনি ট্রাই করেন, লিখেন, আমরা এলাকার বাসীর পক্ষ থেকে দাবি জানাবো। আমি পরে একদিন চিন্তা করলাম আমরা না হয় একদিন দেখি স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে মানববন্ধন করবো, অন্তত সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় না, কারণ এগুলা তো জনগণের দাবি। এগুলা এমপি হই কি না হই বা আপনি নির্বাচিত হন না হন এটার ব্যাপার না, মানুষের জন্য তো কাজ করতে হবে। রাজনীতিটা তো মানুষের জন্য, যদি মানুষের জন্য কিছু নাই করতে পারলাম তো রাজনীতি করে লাভ নাই। আমরা আসি এই জনগণের সাথে আপনাদের মেলবন্ধন, যেটি স্থানীয় জনগণদের সাথে আপনার যে সংযোগটা কেমন, এবং মাঠ পর্যায়ে তাদের আস্থা অর্জনে আপনি এ পর্যায়ে কতটুকু এগিয়েছেন? আমি এগিয়ে গেছি কতটুকু সেটা আপনারা বিবেচনা করবেন, দেশের মানুষের বিবেচনা করবেন, আপনারা সাংবাদিক যারা আছেন তারা বিবেচনা করবেন, সাধারণ জনগণ বিবেচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মানুষের সুখ দুঃখগুলো আমি জানার চেষ্টা করছি, কিছু ক্ষেত্রে আমি সমাধানের চেষ্টা করছি, হয়তো কোনো ক্ষেত্রে আমি সমাধান করতে পারছি, কোনো ক্ষেত্রে পারছি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো সেই তৌফিক দেন আমি সেটা সমাধানের চেষ্টা করব। আমরা ব্যক্তিগত এবং রাজনৈতিক অভিজ্ঞতা আপনার একটা জানবো, সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে আপনি আইন পেশায় যুক্ত এবং অভিজ্ঞ, সেখানে আপনার রাজনীতিতে এই আইনজীবী পেশাটা কতটা কাজে দিচ্ছে? দেখেন একসময় আইনজীবীরাই কিন্তু এই বাংলাদেশ বা উপমহাদেশের বিভিন্ন জায়গায় আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আরো অনেকে, জওহরলাল নেহরু সহ আরো অনেকেই আইনজীবীরা ছিলেন যারা দেশ পরিচালনা করছেন, রাজনীতিতে ছিলেন। রিসেন্ট ইয়ারে অনেক কমে গেছে, তারপরেও আমি মনে করি আইন পেশা এবং রাজনীতি পাশাপাশি জড়িত। কারণ আইন পেশার মাধ্যমে মানুষের অনেক সেবা করা যায়, মানুষকে অনেক সেবা দেওয়া যায়। আবার রাজনীতি তো মানুষের সেবা করার জন্যই তো রাজনীতি, মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতি। সুতরাং এই দুইটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। যিনি আইন পেশা, মনে করেন মেম্বার অফ পার্লামেন্ট কি, যে আইন প্রণয়ন করবে উনি তো মেম্বার অফ পার্লামেন্ট। আইন প্রণয়ন করলে আইন জানতে হবে, আইন জানতে হইলে হ্যাঁ আইনজীবী হওয়ার যে প্রয়োজন আছে 100% সেটা না, কিন্তু আইনজীবী যদি হন আপনি তাহলে আইন সম্বন্ধে আরো ভালো অভিজ্ঞ থাকবেন, তখন আইনটা আপনি প্রয়োগ করতে অথবা আইনটা প্রণয়ন করতে সেটা অনেক সহজ হবে। সুতরাং আমি মনে করি আইন পেশায় যারা আছেন আরো বেশি করে রাজনীতিতে ওনাদের আসা উচিত। ব্যক্তিগতভাবে আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন কোনটি বলে আপনি মনে করেন? প্রথম ঘটনাটি হচ্ছে 5ই আগস্ট, আমরা একজন ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে সরাতে পেরেছি। আর দ্বিতীয় স্মরণীয় ঘটনা ছিল 1990 সালে, সেই আন্দোলনে আমি সবাই ইয়াং ছিলাম। 90 সালের 4 ডিসেম্বর তৎকালীন ফ্যাসিস্ট স্বৈর শাসক এরশাদকে আমরা সরাতে পেরেছিলাম। দুটা জিনিসই আমাকে সবসময় গর্বিত মনে করি, দুইটা যে আমি অংশীদার ছিলাম। এবার তো আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমি এই যুদ্ধের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি, এরশাদের সময় আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি আমি। সুতরাং এই দুইটা জিনিস আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত এবং সন্তুষ্টির ব্যাপার। আমরা জানতে চাবো আপনার কাছে যে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা সর্বজন স্বীকৃত, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। একটা নির্বাচিত সরকারই এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আপনি দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, মানুষের মব কাণ্ড বলেন, আপনি যা কিছু বলেন, একটা যখন স্থিতিশীলতা আসবে দেশে তখন এইসব সমস্যাগুলো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। দেখেন বিদেশি বিনিয়োগ হচ্ছে না, পুলিশ প্রশাসন ওইভাবে কাজ করতে করছে না, কারণ কে আসবে, সরকার কে আসবে, কার পক্ষে দিবে, এগুলা নিয়ে তারা ব্যস্ত। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলা হচ্ছে না, কারণ উন্নয়ন প্রকল্পগুলো করতে হলে মানুষের ম্যান্ডেটের প্রয়োজন, সেগুলা হচ্ছে না। সুতরাং দেশ আগাবে কিভাবে? আগাতে পারবে না। সুতরাং যত তাড়াতাড়ি সব একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে, সেটাই আমি বিশ্বাস করি। জাতীয় রাজনীতিতে সিলেটের ভূমিকা নিয়ে আপনার মতামত কি, এবং সবশেষ আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আপনার কি বার্তা রয়েছে, এটা দিয়ে আমরা শেষ করব।
ধন্যবাদ। জাতীয় রাজনীতিতে সিলেটের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনি জানেন যে বিভিন্ন সময় আমাদের সাইফুর রহমান সাহেবের মতো, ইলিয়াস আলীর মতো নেতারা এই সিলেটবাসী জন্ম দিয়েছে। সিলেটের মানুষ কিন্তু এখনো ওনাদের নিয়ে গর্ব করে। এর আগে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সহ আরো অনেকেই। আমরা সিলেটবাসী সবসময় নেতৃত্বের, ইদানিং আমাদের নেতৃত্বের একটা সংকট কিছুটা হয়ে গেছে, যার জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। যেমন আমাদের সিলেট ঢাকা রাস্তার চলাফেরা করা, এই যে রাস্তার সড়কগুলা, এগুলা কাজ ভালোভাবে এগোচ্ছে না, ট্রেন লাইন কম, বিমানের ভাড়া বেশি। এই যে সিলেটের যে সমস্যাগুলা, আমি চাই এই সমস্যাগুলা নিয়ে অ্যাড্রেস করে কাজ করার জন্য। এবং এটা আমাদের জাতীয়ভাবে আমাদের সিলেটবাসীর সম্মিলিতভাবে একটা সমস্যা ইদানিং হয়ে গেছে। আমি বিশ্বাস করি এগুলা কেটে যাবে ভবিষ্যতে। আর আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, ইনশাআল্লাহ এই এলাকার বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের আগামী দিনের উন্নয়ন বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আপনার নদী বাঙ্গন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি ক্ষমতা আমার যদি সুযোগ দেন এবং আপনাদের মতামত যদি পাই, আমি যদি আমার দল আমাকে নমিনেশন দেয়, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনাদের মতামত পেয়ে আমি যদি সংসদে যাই, আপনাদের এই এলাকা আমার জীবনের একটাই চাহিদা, যে এই এলাকার মানুষের কাছে সাথে আমি কাজ করা। আমি ইতিমধ্যে চেষ্টা করছি মানুষের পাশাপাশি যাওয়ার, এবং আরো বেশি করে যাতে গিয়ে এলাকার যত সমস্যাগুলো আছে, আমাদের ঐতিহ্য আছে, শিক্ষার দিকে আমরা যা খুব ভালো অবস্থায় ছিলাম, ওইগুলোকে আবার সেই সুদিন ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরই সন্তান আমি, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় বেড়ে ওঠা। আমি ইলেক্টেড হলেও এই এলাকায় থাকবো, ইলেক্টেড না হলে এই এলাকায় থাকবো। আপনারা আমাকে ডাক দিলেই পাবেন, আমি আপনাদের ডাকের মানুষ হিসাবে ধরে নেবেন, আপনাদেরই একজন হিসাবে ধরে নেবেন। এটাই আমি চাই, এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন এবং শুনছিলেন সিলেট 21-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী নিয়ে অনুষ্ঠান, প্রার্থীদের মুখোমুখি। এই মুখোমুখি অনুষ্ঠানে আমি আপনাদের সাথে ছিলাম এম এ ওমর, এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। তিনি আমাদের মাঝে ছিলেন এবং তার কাছ থেকে আমরা জেনেছি যে জনগণ নিয়ে তার ভাবনা কি এবং সামনে নির্বাচন নিয়ে সব বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এবং আগামীতেও আমরা এরকম যারা প্রার্থী রয়েছেন, জনগণের সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন এবং কাজ করার চিন্তা করছেন, তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে আবারও হাজির হব। এবং সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।